আমার রেট বেশি, 4000-এর নিচে যাবো না। প্রতিদিন ভালোবাসায় নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আমার রেট বেশি, 4000-এর নিচে যাবো না। আজকে চল না চুমকি, তার পরের বার বাড়াই দিমনি। সর, চুমকি পরের বার নেওয়াতে বিশ্বাসী না। এই বলেই আজকেও 3টি কাস্টমারকে বিদেয় করে দিল চুমকি। চুমকি হলো এই নষ্টপাড়ার সবচেয়ে সুন্দরী পতিতা। হ্যাঁ, নষ্টপাড়ার মেয়ে চুমকি। বয়স 24 হবে, লম্বা 5 ফুট 5, গায়ের রং দুধে আলতা, টানা টানা চোখ, ঘন লম্বা চুল। প্রথম দেখাতে যে কেউ পাগল হবার উপক্রম। চুমকির সাজসজ্জা দেখে তাকে এখানকার লাগে না। ওর চড়া সাজ এই মেয়ে সাজে না, তাই হয়তো ওর আগে পিছে সব কাস্টমাররাই খোরে। মনে হয় কোনো ভালো ফ্যামিলির মেয়ে। আসলে ওরকম অনেক কাস্টমারই আসে চুমকির কাছে, কিন্তু ও একজনকে ছাড়া আর কারো কাছেই যায় না। পুরো 1 বছর ধরেই চুমকি তার কাছে যায়। ওর যত টাকা দরকার ওই লোকই দেয়। উনি বেশ ভালো ব্যবসায়ী। ইদানিং ওই লোকটা আসছে না। যাবার আগে 20 দিনের টাকা দিয়েও গিয়েছিল চুমকির জন্য। আর আজ 21তম দিন। চুমকির আজকে মনটা ভালো না। ওর মায়ের জন্মদিন আজকে। মায়ের কথা খুব মনে পড়ছে ওর, তাই ও মানুষ দেখে রেট বলছে। কাজ করার কোনো ইচ্ছেই আজকে নেই। যদিও সবার থেকে রেট সবসময় চুমকিরই বেশি থাকে, তবে হাজার চাইলেও অন্য কারোর সাথে চুমকি যায় না। আবার কেউ বলারও নেই, কেননা সবার থেকে বেশি চুমকিই কামায়। এখানে হোক সেটা একজনের থেকেই। লোকটা আসলে শারীরিক চাহিদা মেটাতে আসে না, সে আসে মনের খোরাক জোগাতে চুমকির কাছে আসে। চুমকির এই নষ্টপাড়ায় প্রায় 1 বছর ধরে আছে। ওর মা বাবা কেউ নেই। মায়ের অসুখের জন্যই মূলত নষ্টপাড়ায় আসা চুমকির। কিন্তু এখানে থেকেও নিজের মান সম্মান শেষ করে দিয়ে নিজের অস্তিত্ব বিলীন করে জীবনের কালো অধ্যায়ের মধ্যে পা বাড়িয়ে এত টাকা খরচ করেও মাকে বাঁচাতে পারেনি ও। মাত্র 9 মাসের মাথায় মাকে হারিয়ে ফেলে। তারপর আর কি? পুরনো জীবনে ফিরেনি কেন চুমকি? কারণ কেউ তাকে গ্রহণ করবে না। অবশ্য চুমকি চেষ্টাও করেছিল, কিন্তু ফলাফল শূন্য। আর তার যে একটা ছোট বোন আছে তাকেও তো মানুষ করতে পারবে না। তাই শত অনিচ্ছা সত্ত্বেও চুমকি এই নষ্ট কাজ করছে এবং একটি এতিমখানাও চালাচ্ছে। প্রতি মাসে বেশ কিছু টাকা দেয় ওখানে। চুমকির বোন ওখানেই থাকে। চুমকি জানে ওখানে থাকলে ওর বোন ভালো থাকবে। এদিকে আজকেও প্রতিদিনের মতো কাস্টমাররা এসে ভিড় লাগিয়েছে। সবাইকে বিদায় করে দিয়ে ঘুমিয়ে গেছে চুমকি। আসলে চুমকির বয়সের মেয়েদের জীবনে বিয়ে হবার স্বপ্ন থাকে, স্বামী সন্তানের স্বপ্ন থাকে, কিন্তু ওর জীবনে তো এমন কিছুই নেই, নিরামিষ জীবন। তাই কোনো রকম ঘুম আসলেই ওর কাছে সবচেয়ে শান্তি লাগে। আর এতিমখানাতে গেলে রাত 3টে বাজে চুমকির দরজায় ধাক্কা দিচ্ছে আঁখি। রুহিবু, বড় আপায় ডাক দিছে, দরজা খোলো দি। আর তোমার কাস্টমার মইরা গেছে বউ, একটা গাড়ি অ্যাক্সিডেন্টে নাকি উনি মইরা গেছে, আজকা খবর পাইছি। তখন সাথে সাথেই দরজা খুলে কিছুটা রেগে চুমকি বলল, তোরে রুহি বলে ডাকতে নিষেধ করছি। এখানে কেউ জানে না আমার নাম রুহি। তুই ওভাবে আমার আর ডাকবি না। আচ্ছা বউ, আর ডাকমু না, খেয়াল আসিল না এই ঘটনা শোনার পর। চুমকিরও খারাপ লাগছে মানুষটার জন্য, কিন্তু পড়ে গেল চিন্তায়। কারণ এখন ওকে আবার কারো কাছে পাঠিয়ে দিবে নিশ্চয়ই। তখন ভয় পেতে লাগলো চুমকি। এখন আসি আখির প্রসঙ্গে। আখি হচ্ছে রুহিদের সাথে একজন মেয়ে। ও রুহিকে খুব পছন্দ করে। রুহির প্রতি ওর কোনো হিংসে কাজ করে না, বরং রুহিকে নিজের বোন ভাবেও। এবার আসল কথা হলো, এই মুহূর্তে চুমকির ডাক পড়েছে এখানকার ঠাকুর আপার কাছে, মানে নিপার কাছে, যে এই পল্লীর সর্দারনী। আর তার ডাক পড়া মানে কোনো জরুরি কাজ আছে। রুহির ছদ্মনাম চুমকি। চুমকি, এত দেরি কেন করলি? কতক্ষণ ধইরা ডাকাইতাছিলাম। আমি ঘুমাইতেছিলাম আফা। রাইতে আবার কিসের ঘুম? আজকে আমার ছুটি। হো, মনে পড়ছে। আচ্ছা শুন, তোর নতুন কাস্টমার ইরাজ সাহেব এইটা, যা ভিতরে নিয়ে যা। আর এক রাইতে 40,000 দিতে রাজি হয়েছে তোর রূপের কথা শুই না। এরে মানা করা আমার ভালো মনে হয় নাই, তাই আজকে তোর মানা করতেও কাস্টমার নিছি। তুই চিন্তা করিস না, ক্যাশ দিছে সব টাকা। এবার নিয়ে যা সাহেবরে, আর ভালোভাবে খেজমত করিস সাহেবের। চুমকি মনে মনে ভাবছে, এই মহিলা আমারে শান্তি দেবে না। মুখের মিষ্টি খালি টাকা আদায়ের সময় এক প্রকার ভীতিও কাজ করছে মনে। কিরে চুমকি, নিয়ে যা। আচ্ছা। ছেলেটার দিকে চুমকি না তাকিয়েই বলল, দাঁড়ায় আছেন কেন? তখনই নিপা কঠিনভাবে তাকালো চুমকির দিকে। তখন চুমকি স্বাভাবিক গলায় বলল, সাহেব চলেন।
তারপর লোকটাকে নিজের ঘরে এনে বসতে বলে চুমকি ফ্রেশ হয়ে একটা গোল্ডেন কালারের শাড়ি পরে আসলো। চুলগুলো খোলা, কপালে ছোট্ট একটা গোলাপি টিপ, বেশ দারুণ লাগছে ওকে। চুমকি এবার ঘরে এলো, লোকটার দিকে তাকালো, তাকিয়ে বেশ অবাক লাগলো, কারণ এর বয়স 28 বা 30 হবে। খুবই সুদর্শন একজন পুরুষ, যে কোনো মেয়েই তাকে বিয়ে করতে চাইবে, কারণ যে কোনো মেয়েই তার মতো পুরুষকেই নিজের জীবনের সঙ্গী হিসেবে চাইবে। লোকটা একটা নীল পাঞ্জাবি পরা বেশ টিপটপ গোছানো মানুষ, বয়স 30 হবে। হাতে একটা ছোট মদের বোতল, সেটা থেকে লোকটা মদ খাচ্ছে। নেশা ধরেছে ওকে ভালোভাবেই। চুমকি তখন তাকে দেখে মনে মনে ভাবছে, এরকম একজন লোকের নষ্ট পাড়ায় আসার কি প্রয়োজন, মাথায় ধরছে না। এসব ভাবতে ভাবতেই চুমকি লোকটার পাশে এসে বসলো, আর পাশে বসতেই ছেলেটা ওর কাছে এসে পড়লো। চুমকির বেশ ভয় করছে। ছেলেটা ওর গা ঘেঁষে একদম কানের কাছে এসে আস্তে করে বলল, রুহি। ডাকটা শুনেই চুমকির চোখ বড় হয়ে গেল, কারণ এই নাম একটা কাস্টমারের মুখে শুনে চুমকির ভিতরের রুহি যেন জেগে উঠল। এই নামের এই নষ্ট পাড়ার অস্তিত্ব রাখেনি, আজ প্রথম কেউ ওর অপরিচিত ওকে এই নামে ডাক দিল। চুমকি তখন প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকালো রাহুলের দিকে। রাহুল নেশায় ধুতো, কিন্তু সে আবারও বলে উঠল, রুহি, এই রুহি, কথা বলো না কেন? চুমকির খুব কান্না পাচ্ছে। ও নিচের দিকে তাকিয়ে আছে, আরো মুখে কি বলবে, কেই বা বলার আছে, তাই চুপ করে বসেই আছে মূর্তির মতো। কারণ ও তো চুমকি না, ও তো রুহি। নিজের নাম, নিজের অস্তিত্ব আজ কিছুই তোর অবশিষ্ট নেই, কিন্তু নিজের নাম প্রতিটা মানুষের খুব প্রিয় হয়। ভালোবাসার একটা জিনিস হয়, যা সবাই মরার আগ পর্যন্ত পাল্টাতে চায় না। কিন্তু ভাগ্যের কি লেখনি, রুহি নামটা থেকে পর্যন্ত আজ এই মেয়েটা বঞ্চিত, যেই নামটা অনেক ভালোবাসা দিয়ে ওর বাবা মা রেখেছিলেন। ওদিকে রাহুল রুহিকে কথা বলার জন্য বলছে, কিন্তু চুমকি কিছুই বলছে না, বলার কোনো কথা নেই। আর সব থেকে বড় কথা, এই ছেলেটিকে আজ প্রথম দেখছে চুমকি। ওর রুহি জীবনের সাথেও কখনো এর পরিচয় ছিল না, আর এই অন্ধকার জগতে আসার পরে তো একজন লোক ছাড়া কারো সাথেই চুমকির কথাও হয়নি, আর এই পল্লীতে কখনো এই লোকটাকে দেখাও হয়নি। তবে উনি চিনে কিভাবে আমাকে, এই সব ভাবছে রুহি। রাহুল তখন হুট করে মাটিতে বসে পড়ে আর বলতে থাকে, জান, শোনো, আমি আর কখনো ওই কাজ করব না। তুমি প্লিজ ফিরে আসো আমার জন্য, না হলেও আমাদের সেই স্মৃতিগুলোর জন্য ফিরে আসো। তুমি তো আমার রুহি, আমার বাঁচার একমাত্র অবলম্বন তুমি। তুমি কি জানো না, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। তাহলে তুমি কেন চলে গেলে আমাকে রেখে? প্লিজ চলে আসো আমার রুহি, আমি তো তোমার সব কথা শুনি। রুহি, প্লিজ রুহি। এরকম বলেই কান্না করছে রাহুল, খুব কান্না করছে। চুমকি তখন বুঝতে পারলো তার জীবনে নিশ্চয়ই কোনো প্রেমিকা ছিল, যার নাম রুহি ছিল, এবং লোকটা তাকে অসম্ভব রকমের ভালোবাসতেন, আর এই জন্যই লোকটা এভাবে কান্না করছে। চুমকি তখন রাহুলের কথাগুলো শুনে আঁচ করতে পারল ও কত কষ্টের মধ্যে আছে। রাহুলের অবস্থা দেখে ভালোই বোঝা যাচ্ছে ও যে পরিমাণে নেশা করেছে, ওর এখন ঘুম প্রয়োজন। তাই চুমকি রাহুলকে উঠিয়ে বিছানায় শুইয়ে দিয়ে পাশেই বসলো, কিন্তু রাহুল ঘুমাতে চাইছে না। ও চুমকির পায়ে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে চোখ বন্ধ অবস্থায় বলছে, আমাকে প্লিজ এইভাবে ফেলে যেও না, আমি মরে যাব। প্লিজ রুহি, প্লিজ। এখন রাহুল হিতাহিত জ্ঞান কাজ করছে না, মনের কষ্টগুলো বের হয়ে আসছে। চুমকির মন বলছে এই কষ্টগুলো চাপা কষ্ট, কাউকে বলতে না পারা কষ্ট। আজকের চুমকি যদি আগে রুহি হতো, তবে এই মুহূর্তে স্বাভাবিক থাকতে পারতো না, কান্নায় ভেঙে পড়তো। কিন্তু এখন কান্না আসে না আগের মতো, কারণ এই দুনিয়ায় পা দেওয়ার পরের থেকেই জীবন্ত লাশ হয়ে গেছে রুহি। নতুন নামের সাথে নতুন মনও যেমন জন্মেছে ওর, কঠোর একটা মন, যা সম্পূর্ণ রূপেই খুব কঠিন, যেখানে কারোর জন্য মায়া, মমতা, ভালোবাসা কিছুই নেই, আর থাকবেই বা কিভাবে। এটা এমন একটা জগৎ যেখানে এসবের বিন্দুমাত্র জায়গা নেই। এদিকে রাহুল ঘুমিয়ে পড়েছে, চারিদিকে আলো ফুটে উঠেছে। চুমকির এই সময় ঘুমানোর কথা, কিন্তু কেন যেন আজ ঘুম পাচ্ছে না। চুমকি খেয়াল করলো রাহুলের ঘুমন্ত মুখটার দিকে, দেখতে বেশ মায়াবী,
চুমকির খুব জানতে ইচ্ছে করছে আসল ঘটনা কি ঘটেছে এই ছেলেটির জীবনে। তার কান্না দুঃখ এসব কেন যেন মিথ্যে মনে হচ্ছে না। মনে হচ্ছে এর কষ্টগুলো খুব প্যারা দেয়, শান্তি দেয় না একটুও। কিছুক্ষণ পর চুমকি উঠে পায়চারি করছে, আবার বসে থাকছে। এভাবে করতে করতে সকাল 9টা বেজে গেল। রাহুলের ঘুম ভাঙল। সেই সময় চুমকি দাঁড়িয়ে আছে খাটের কোণে। রাহুল উঠে বসে চুমকির দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে সামনে এসে ওর হাতটা ধরে বলল, বাসায় চলো প্লিজ, আমি সব পেমেন্ট করে দিচ্ছি। তোমার আর এই জাহান্নামে থাকা লাগবে না। আমি জানতাম না তুমি এরকম একটা নরকে বাস করছো। আমাকে মাফ করে দিও পারলে, কিন্তু আগে বাড়ি চলো। কথাগুলো বলতে বলতে রাহুলের যেন চোখগুলো লাল হয়ে গেল। চুমকি আরো আশ্চর্য হয়ে গেল। যে লোকটার হুঁশ আসার পরেও আমাকে বাড়ি ফিরতে বলছে এবং অন্য কেউ ভাবছে, আবার নামও আমারই বলছে, ব্যাপারটা চুমকিকে বেশ এলোমেলো করে দিচ্ছে। তখন চুমকি বলল, আপনি কাকে বলছেন কথাগুলো? আমাকে বলছেন? তুমি ছাড়া এখানে আর কে আছে? আমি আপনাকে চিনি না, কখনো দেখিওনি। আর আমাকে একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ, আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? আর আমি আপনার রুহি না, আমি চুমকি। তুমি আমার ওয়াইফ, অ্যান্ড দ্যাটস এনাফ। অনেক বেশি বলছো তুমি। আমার উপর তোমার অভিমান থাকতে পারে, কিন্তু তার মানে তো এটা না যে তুমি আমাদের সম্পর্ক অস্বীকার করে ফেলবে। আমি ম্যানেজারকে কল দিচ্ছি, কিছুক্ষণের ভিতরে সব ফর্মালিটি কমপ্লিট হয়ে যাবে আর আমরা বাসায় ব্যাক করতে পারবো। তুমি চেঞ্জ করে আসো, আমিও ফ্রেশ হয়ে নিচ্ছি। জান। এই বলেই রাহুল তার ম্যানেজারকে কল দিয়ে বলল, ম্যানেজার, সব ব্যবস্থা করো। একবারের জন্য জাস্ট ইন 10 মিনিট আমার ওয়াইফকে আমি এই নরকে সহ্য করতে পারছি না। চুমকি তখনও ঠাই দাঁড়িয়ে আছে এসব কথা শুনে, আর রাহুলের দিকে দেখছে। তখন রাহুল জিজ্ঞেস করলো, বাথরুম কোথায়? চুমকি হাত দিয়ে ইশারা করে ডান দিকে দেখালো। তারপর রাহুল ফ্রেশ হতে চলে গেল। এরই মাঝে কে যেন চুমকির দরজায় কড়া নাড়ল। চুমকি দরজা খুলে দেখে নিপা দাঁড়িয়ে আছে। কোনো কাম আছে আফা? আমারে ডাক দিতেন। যা, তৈরি হইয়া আয়, তোর তো আজকা এখানে শেষ দিন। মানে? মানে তুই এই সাহেবের লগে যাবি এখনই। কেন আফা? এখন থেইকা তুই তোর সাথেই থাকবি রে। তোর কপাল খুইলা গেছে গা, জলদি যা। ঠিক তখনই রাহুল ফ্রেশ হয়ে বের হয়। নিপা রাহুলকে দেখে একটা হাসি দিয়ে বলল, সাহেব, কালকে রাতে কোনো কষ্ট হয় নাই তো? না, অনেকদিন পর শান্তির ঘুম ঘুমিয়েছি। আমরা এখন বের হতে হবে। রুহি, তুমি ফ্রেশ হয়ে আসো তাড়াতাড়ি। তখন নিপার দিকে তাকালো চুমকি। নিপা ইশারায় বলল যেতে। চুমকি ফ্রেশ হতে গেল আর ভাবছি, নিপা এত সহজে আমাকে ছেড়ে দিল? নিশ্চয়ই এ সাহেব অনেক টাকা দিছে, না হলে নিপা এত ভালো না। কিন্তু উনি আমাকে নিতে কেন চাচ্ছে? আমার মতো এমন একটা মেয়ে প্রতি রাতে কিছু টাকা দিলেই উনি পেয়ে যাবে, তবে একেবারে কেন নিতে চাচ্ছে? কারণটা কি কিছুই বুঝতে পারছি না। প্রায় 10 মিনিট পর চুমকি ফ্রেশ হয়ে এলো। হলুদ একটা শাড়ি পরা, ভেজা চুলগুলো কোমরের নিচ পর্যন্ত আছে। কোনো সাজ নেই চেহারায়, কিন্তু এতই সুন্দর লাগছে যেন একটা পরী দাঁড়িয়ে আছে। রাহুল তখন ফোনে কথা বলছিল। তখনই চুমকি বের হয়েছে, আর রাহুল ফোন রেখে এক দৃষ্টিতে চুমকিকে দেখছে। আর আশেপাশে কি হচ্ছে না হচ্ছে এসব কিছুই যেন মাথায় খেলছে না। চুমকি এর মাঝে একবারও তাকালো না রাহুলের দিকে। বাথরুম থেকে বের হবার পরে একবার শুধু আর চোখে রাহুলের দিকে তাকিয়েছিল, তারপর আর তাকায়নি। এরপর চুমকি আলমারির কাছে গেল সব কাপড় গোছানোর জন্য। রাহুল তখন ওর কাছে গিয়ে হাতটা ধরল। চুমকি তখন তাকিয়ে দেখলো রাহুলের দিকে। প্রশ্নবোধক নজর নিয়ে তখন রাহুল বলল, কি করছো? কাপড় গুছাই, যাওয়া লাগবে না? হ্যাঁ জান, যাওয়া লাগবে, তবে এগুলো কিছুই নেওয়া লাগবে না। ওই যে দেখো, তোমার নতুন একটা শাড়ি আমি আনিয়ে রেখেছি, সাথে ব্লাউজ, এক সেট গহনা আর কিছু মেকআপের জিনিসও আছে। তুমি তৈরি হয়ে নাও, কেমন? এই বলে রাহুল আবার কাকে যেন ফোন দিল। চুমকি ব্যাগটা খুলে দেখলো কি সুন্দর শাড়ি, গহনা, বেশ দামিও জিনিসপত্রগুলোর। সব জিনিস বের করে দেখার পর রাহুলের দিকে ও আবার তাকিয়ে দেখলো, আর মনে মনে বলল, আসলে কি এগুলো আমি নিজে পারবো? রাহুল তখন কান থেকে ফোনটা সরিয়ে বলল, তুমিই পরবে এগুলো, পরে আসো তাড়াতাড়ি প্লিজ জান। চুমকির খুব অবাক লাগলো। ও মনে মনে বলল, সাহেব শুনলো কিভাবে? থাক, আপাতত মনে মনে কথা বলা বন্ধ করে তাড়াতাড়ি তৈরি হয়ে আসি, না হলে এবার বকা দিতে পারে। ঠিক 10 মিনিটে চুমকি তৈরি হয়ে গেল। এবার ওদের বের হওয়ার সময় হয়ে গেল। চুমকি রুম থেকে বের হয়ে দেখলো আঁখি দাঁড়িয়ে আছে। চোখে পানি এসে গেছে ওর। বউ, তোমারে অনেক মনে পড়বো।
আমারে ভুইলা যাইবা? না রে আখি, আমি তোরে কিভাবে ভুলবো? তুই তো আমার সুখে দুঃখে ছিলি। সারা জীবন তুই আমার আপন বোনের মতন। সাহেব, রুহিবু এর খেয়াল রাখেন। আখি, তুমি চিন্তা করো না। ভালোভাবে থাকিস, সাহেবের খেদমত করিস ঠিক মতো। চুমকি শুধু মাথা ঝাঁকিয়ে বলল। রাহুলের গাড়ি এসেছে। ওরা দুজন এবং রাহুলের ম্যানেজার সহ বের হয়ে গেল নষ্টপাড়া থেকে চুমকির জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে। এখন তো আর এই চুমকি নামের প্রয়োজন নেই, কেননা ওকে যিনি নিয়ে গিয়েছেন তার কাছেও রুহি। তবে রাহুলের ম্যানেজারকে চুমকি আগে থেকেই চেনে। এই লোক প্রায় আখির কাছে আসতো। এই মুহূর্তে রুহির খুব ভালো লাগছে, আবার একই চিন্তাও লাগছে যে আসলে ওকে নিয়ে কই যাচ্ছে উনি, আবার উনি ওকে নিজের প্রেমিকার মতো করে বোধন কেন করছে। কিছু কি জিজ্ঞাসা করবো তাকে, নাকি করব না? একদম দ্বিধায় পড়ে গেল রুহি। পরেও ভাবল যাই হবে, যেই নরকে ছিলাম এর চেয়ে তো খারাপ আর কিছু হতে পারে না। ম্যানেজার তখন রাহুলকে বলল, স্যার, আমি আসার সময় খাবার নিয়ে আসছি। আপনি আর ম্যাডাম তো কিছু খাননি এখনো? না, খাইনি, খাবার দাও। এরপর রাহুল খুব যত্ন করে খাবারের প্যাকেটটা খুলে রুহির মুখের সামনে নিয়ে বলল, আমি তোমাকে খাইয়ে দেই। রুহি কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। রাহুলের চাহনিতে এত মায়া যে রুহি না বলতে পারল না। মাথা ঝাঁকিয়ে বলল। রাহুল রুহিকে খাইয়ে দিচ্ছে। রুহির ভালো লাগছে, কেউ তার মতো একটা মেয়েকেও এভাবে যত্ন করছে। আর এমনিতেও সকাল থেকে যেন শখটি পাচ্ছে ও। ওকে খাইয়ে রাহুল নিজেও খেয়ে নিল। তারপর ম্যানেজারকেও জিজ্ঞেস করলো ও খেয়েছে কিনা। ম্যানেজার বলল ও খেয়েই এসেছে সকালে। প্রায় 12টার দিকে বিশাল এক বাড়ির সামনে এসে গাড়ি থামলো। রাহুল তখন রুহিকে বলল, বের হও রুহি, আমাদের বাসায় এসে গেছে। রুহি দেখলো কি বিশাল বাড়ি, বাইরে থেকেই লাগছে যেন এক মহল। তখন ম্যানেজার বলল, ছোট সাহেব, আপনি খুশি তো? আই এম রিয়েলি হ্যাপি। আজকে তুমি না থাকলে আমি আমার রুহিকে কখনো খুঁজে পেতাম না। থ্যাঙ্কস আ লট। রুহি তাকিয়ে আছে তাদের দিকে। ও কিছুই বুঝতে পারছে না। এরপর রাহুল, রুহি আর ম্যানেজার সবাই বাসার ভিতরে প্রবেশ করলো। বাড়ির ভিতরটা বেশ সুন্দর করে গোছানো। রুহি বুঝতে পারলো রাহুল খুব ধনী একজন মানুষ, কিন্তু বাসায় শুধুমাত্র দুটো কাজের মানুষ আছে, আর কেউ নেই। তারা আগেই ফুল দিয়ে গেট সাজিয়ে রেখেছে। রুহি ঢুকতেই ফুল দিয়ে ওকে বরণ করা হলো। কাজের লোকগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দুইজনই রুহিকে ভালোভাবে দেখছে। এর মধ্যে বুড়ো একটা কাজের মহিলা আছে। উনি বলে উঠল, আগে শুনেছিলাম সুন্দরী, এখন দেখি সত্যি অনেক সুন্দরী। ম্যানেজার তখন তার দিকে ইশারা করে চুপ করতে বলল। বুড়ি চুপ করলো, কিন্তু খুশিতে ওর চোখগুলো যেন চিকচিক করছে। তারপর বুড়ি এসে রুহির হাত ধরে নিজের গালে লাগিয়ে বলল, মালকিনের সুস্বাগতম। আপনি সাহেবকে আর কান্না করতে দিয়েন না, আর কোনো কষ্ট পেতে দিয়েন না। কখনো সাহেবকে ছেড়ে যাবেন না। রুহি তাকিয়ে দেখছে, কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। তখনই অন্য কাজের মেয়েটা একটা থালা নিয়ে আসলো আলতা ভর্তি, এবং রুহির পায়ের কাছে রেখে বলল, এখন প্রবেশ করুন ভাবি। রুহি চমকে ওঠে ভাবি ডাক শুনে। ঠিক তখনই রাহুল ওর হাত ধরে এবং ওরা একত্রে ভিতরে প্রবেশ করে। রুহি ভিতরে ঢুকছে আর ওর পায়ের চিহ্ন পড়ছে সাদা কাপড়ের মধ্যে। রাহুল খুব যত্ন করে রুহির হাত ধরে রেখেছে। মনে হচ্ছে এই হাত খুব আপন কারো হাত, যার উপরে বিশ্বাস রাখা যায় চোখ বন্ধ করে। রুহির যে এসব ভালো লাগছে এটা ও নিজেও বুঝতে পারছে না। ভেতরে আসার পরে রাহুল বলল, ফ্রেশ হয়ে নাও রুহি। আচ্ছা। ঘরে চলো তাহলে। টুনি, তোর আবির ভাইয়ার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে আয়। আবির, তুমি বসো, আজকে লাঞ্চ করে যাবা। আর ঝুনু খালা রান্না হইছে? সাহেব, রান্না শেষ। রুহি শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। রাহুল তখন রুহির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, যান চলো। আচ্ছা। তারপর রুহি আর রাহুল দুজনই উপরে চলে গেল। নিচে ঝুনু, টুনি আর আবির বসা, তাদের কথোপকথন। বাবা, তুমি যদি আজকে না থাকতে তাহলে আমাদের সাহেবের মুখে এই হাসি আর দেখতে পেতাম না। খালা, স্যার আমাদের জন্য অনেক অনেক করছে। ওনার জন্য এইটুকু কোনো ব্যাপারই না। আমাদের এই পদক্ষেপটা দুজন মানুষের জীবনও সুন্দর হয়ে যাবে। জানেন খালা, এই রুহি মেয়েটা অনেক ভালো। জীবনে অনেক ঘাত প্রতিঘাত সহ করতে হয়েছে ওর। ছোট ভাবি কি জানে পুরো ঘটনা? না, আমি তাকে কিছুই বলার সময় পাইনি। তাহলে তো তাকে সব জানানো দরকার।
না হলে ভাইয়ার সামনে উনি উল্টাপাল্টা কিছু বলে দিলে। তখন আবির আর ঝুনু খালা দুজনেই সম্মতি দিল টুনির কথাতে। অন্যদিকে রুহিকে নিয়ে রাহুল নিজের ঘরে প্রবেশ করলো আর বলল, আজকে তুমি এখানে ফ্রেশ হও, তোমার রুম গোছানো লাগবে। ডেকোরেশন চেঞ্জ করতে দিছিলে না? সবই হয়ে গেছে, বাট পরিষ্কার করা লাগবে। কি হলো রুহি? কথাগুলো কিছুতেই রুহি মিলাতে পারছে না। এরপর ঘরে ঢুকতেই যেন রুহি আরো চমকে ওঠে, কারণ রুহি এরকম কিছু দেখার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। রুহি দেখল বেডের ওপরের ওয়ালে রুহির আর রাহুলের ছবি লাগানো, বেশ বড় একটা ছবি, যেখানে রুহির সামনে আর রাহুল ওকে কোমর জড়িয়ে ধরে রেখেছে। ওরা দুজনে বেশ হাসি খুশি। রুহির যেন মাথা ঘুরে গেল, কারণ এই মেয়েটা তো ও না, আর জীবনে কখনো রাহুলকেও দেখেনি। ও যেন এক গোলক ধাঁধায় পড়ে গেল। এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তখন রাহুল বলল, আগে তুমি যাও ফ্রেশ হতে, তারপর আমি যাচ্ছি। তোমার সব কাপড় আমি নতুন আনিয়েছি, সবগুলো টুনি মেবি লন্ড্রি করে চোপার লেফট সাইডে রেখেছে। গুছিয়ে তুমি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা। এরপর আলমারি খুলে রুহি দেখল অনেকগুলো কাপড় আর গহনা এবং বিভিন্ন মেকআপের সামগ্রী। রুহি তখন একটা বেগুনি শাড়ি বের করে ওয়াশরুমে গিয়ে পরে নিল। এরপরে ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলে বসে শাড়ির সাথে ম্যাচিং ইয়াররিং, চুড়ি, লিপস্টিক পরে ফেলল। রুহি রেডি হচ্ছে আর রাহুল ওর দিকে তাকিয়েই আছে। রাহুলের এক ধরনের নেশা কাজ করে ওকে দেখলে, মনে হয় ওকে দেখতেই থাকি সারাদিন। অবশ্য রুহিকে খুব দারুণ লাগছে দেখতে। সাজসজ্জা শেষ হবার পরে রুহি চুলগুলো বাঁধে নিল, তখনই পেছন থেকে রাহুল বলে উঠল, এরকমই রাখো, চুল বাঁধার দরকার নাই। আচ্ছা। বাই দ্য ওয়ে, আমার পরিয়া তো ভালো হয়ে গেল কি করে? আমি এখনো বসে আছি ফ্রেশ না হয়ে, আর আপনি আমাকে কিছুই বলছেন না। আপনি ফ্রেশ হয়ে আসেন। ওকে। এই বলে রাহুল চলে গেল বাথরুমে। তারপর রুহি হেঁটে হেঁটে ঘরটা দেখছে। বেশ সুন্দর টিপটপ ভাবে সাজানো হয়েছে ঘরটা। রুহি অনেকটাই বিস্মিত। কাল রাত থেকে কি সব হচ্ছে, এগুলো কেন হচ্ছে কিছুই ওর মাথায় খেলছে না। সে সময় কে যেন দরজায় কড়া নাড়ল। দরজা ফেরানো ছিল। বাইরে থেকেই একজন মেয়ে বলল, ভাবি, ভেতরে আসতে পারি? রুহি বলল। দেখলো টুনি এসেছে। ভাবি, ভাই কি বাথরুমে? হুম। আপনার সাথে একটু জরুরি কথা ছিল, যদি কিছু মনে না করেন একটু নিচে আসবেন প্লিজ। আচ্ছা চলো। 1 মিনিট ভাবি। এই বলেই টুনি রাহুলের বাথরুমের সামনে গিয়ে বলল, ভাই, আমি একটু ভাবিকে নিচে নিয়ে যাচ্ছি, আপনাকে জানিয়ে গেলাম। এটা বলেই টুনি রুহিকে নিচে নিয়ে আসে। নিচে আবির, ঝুনু খালার সবাই আছে। ঝুনু খালার হাতে কিছু একটা দেখা যাচ্ছে বইয়ের মতো। তারা রুহিকে দেখতেই বসতে বলে। তারপর আবির বলল, আপনি মেবি চিন্তিত যে এসব কি হচ্ছে আপনার সাথে, তাই না? আমি ঠিক বুঝলাম না। এই যে স্যারের এভাবে আপনাকে নিয়ে আসা এবং সবার সামনে ভাবি বলে সম্বোধন করা। হুম। তাহলে আমরা এখন আপনাকে সব খুলে বলছি, তবে আপনি আগে এই ফটো অ্যালবামটা দেখেন। এটা আমাদের রাহুল স্যারের। রুহি ফটো অ্যালবামটা নিল। অ্যালবামের উপরে লেখা মি উইথ মাই লাভ। তারপর অ্যালবামটা খুলে দেখতে শুরু করলো রুহি। দেখলো একের পর এক রাহুলের ছবি, সাথে রুহির মতো একটা মেয়ের ছবি। রুহি অ্যালবাম দেখছে একবার, তারপর আবার একবার আবির, ঝুনু, টুনি ওদের দিকে তাকাচ্ছে। রুহির বুঝতে বাকি নেই যে ওর মতো চেহারার এই মেয়েটি কিন্তু এই মেয়ে রুহি না। লাস্ট যে ফটো সেটা রাহুলের আর ওই মেয়ের এঙ্গেজমেন্টের ছবি, যেই ছবির পিছনে লেখা মাই অক্সিজেন মায়া, আই লাভ ইউ মোর দ্যান এনিথিং। রুহির ছবি দেখা শেষ। তারপরে টুনি অ্যালবামটা নিয়ে নিল রুহির থেকে। রুহি একদম অবাক যে একজন মানুষের মতো ও অবিকল অন্য একজন মানুষও হয়। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। এটা কিভাবে সম্ভব? রুহির মাথায় ধরছে না এই ব্যাপারটা। সে কিছুই মেলাতে পারছে না। ঠিক ওই মুহূর্তেই রাহুল নিচে আসলো। রাহুলকে দেখে আবির বলল, স্যার, অফিসে কিছু জরুরি ডকুমেন্ট আছে যেগুলা আপনার একবার দেখা লাগবে। আমি কালকেই আপনাকে মেইল করে দেখছিলাম, একবার যদি দেখে নিতেন তাহলে আমি। আচ্ছা, তাহলে চলো স্টাডি রুমে। আর রুহি, তুমি চাইলে একটু ঘুমিয়ে নিতে পারো, আমি কিছুক্ষণ পরে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি যান। এরপর আবির আর রাহুল স্টাডি রুমে চলে গেল। রুহির মনে হাজার হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রুহি চিন্তায় ডুবে গেছে।
ভাবি, রুহির ঘোর ভাঙল টুনির ডাকে। তখন রুহি বলল, আপনারা আমাকে একটু বলবেন আসল ঘটনাটা কি? আমি একদম বুঝতে পারছি না। বলছি, ঘটনা শুরু হয়েছিল আরো 3 বছর আগে থেকে। এই ছবিগুলোতে যেই মেয়েটিকে দেখলেন রাহুল ভাইয়ার সাথে, ওনাকে রাহুল ভাই ভালোবাসতো। শুধু ভালোবাসতো না, তাদের বিয়েরও কথাবার্তা চলছিল। রাহুল ভাইয়ের বিজনেস পার্টনারের মেয়ে ছিল মায়া ভাবি। মায়া ভাবি তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল। আর আমাদের রাহুল ভাই আর মায়া ভাবির রিলেশনের ব্যাপারটি সবাই খুশি মনে মেনেও নিয়েছিল। রাহুল ভাইয়ের মা বাবা তাকে ছোট রেখেই মারা গিয়েছিলেন। আর মায়া ভাবির মা বাবা রাহুল ভাইয়ের সাথে পরিচয় হবার পর থেকে রাহুল ভাইকে নিজের সন্তানের মতো করে দেখতেন। সবই খুব সুন্দরভাবে চলছিল। তারপর গত বছরের প্রথম দিকে রাহুল ভাই আর মায়া ভাবির এঙ্গেজমেন্ট হলো খুব ধুমধাম করে। এরপরে তারা সবাই মিলে মালয়েশিয়ার ট্রিপে গিয়েছিলেন। সেখানে একটা বাংলাদেশি ছেলের মায়া ভাবিকে পছন্দ হয়ে যায়। ওই লোক একটা গুন্ডার মতো ছিল। মায়া ভাবিকে প্রপোজ করে বসে। ভাবি রাগের মাথায় ওকে বেশ অপমান করে এবং থাপ্পড় দেয়। এরপর বাংলাদেশে আসার পরে এই ঘটনা সবাই ভুলে যায়। কিন্তু এরপর যেন আমাদের অশান্তি শুরু হয়ে যায়। আমাদের সুখের পরিবারটাও অসুন্দর হয়ে যায়। ভাবির বাবার সকল বিজনেস নষ্ট হয়ে যায়। তারা খুব ভেঙে পড়ে। কিন্তু রাহুল ভাই তাদের যথেষ্ট সাপোর্ট করতেন। এরপর তারা রাহুল ভাইয়ের বাসায় এসে থাকা শুরু করলেন। তখন রাহুল ভাইয়ের যেন ভালোবাসা আরো বেড়ে গেল ভাবির জন্য। খুব বেশি আহ্লাদ করতেন তাকে। ভাইয়ের পুরো দুনিয়া একদিকে আর ভাবি একদিকে। ভাই যে কি পরিমাণ ভালোবাসতো ভাবিকে, এটা যেন না দেখে কেউ বিশ্বাস করবে না। আমরা দেখেছি, তাই আমরা জানি। ভাবিদের অবস্থা পড়ে যাওয়ার কারণে ভাই সিদ্ধান্ত নিলেন যে বিয়েতে বেশি দেরি করা যাবে না। তাই তাদের বিয়ে ঠিক করা হলো মাত্র 2 মাস পরে, মানে মে মাসের দিকে। তারপর একদিন রাহুল ভাই খুব বেশি ব্যস্ত ছিলেন, সারাদিন বাড়িতে ফিরতে পারেনি। রাতে মায়া ভাবি রাহুল ভাইকে ফোন দিয়ে বলে যে সবাই মিলে মায়া ভাবির বান্ধবীর হলুদ সন্ধ্যায় যাবে। কিন্তু রাহুল ভাইয়ের কিছু জরুরি কাজ ছিল, তাই উনি যেতে পারেনি। তারপর মা বাবা সহ মায়া ভাবি বিয়েতে গেল। তার কয়েক ঘন্টা পরে ফোন আসে যে ভাবিদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওদের অবস্থা খারাপ। রাহুল ভাই এ খবর পেয়ে তার অবস্থাও পুরো যায়। কেমন যে একটা অবস্থা হয়েছিল সেটা আপনাকে আমরা মুখে বলে বোঝাতে পারবো না। আর তখনই আমরা সবাই মিলে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম। সাথে আবির ভাইও ছিলেন। উনি ফোন দিয়ে জানাতে পারলেন যে অ্যাক্সিডেন্ট শুধু অ্যাক্সিডেন্ট না, এটা ভাবিদের মেরে ফেলার চক্রান্ত ছিল। আর সেটা অন্য কেউ নয়, ওই অসভ্য উন্মাদ লোকটা করেছিলেন। পরে রাহুল ভাই এসব শুনে পুরো পাথরের মতো হয়ে গিয়েছিলেন। তার মুখের কোনো কথা ছিল না, শুধু একটা কথাই বলেছিলেন, আবির ওকে ছাড়িস না, যা লাগে সব ব্যবস্থা কর। ভাইয়ার চোখে মুখে রাগ, জেদ, ক্ষোভ দেখা যাচ্ছিল। পারলে উনি ওখানেই ওই লোককে শেষ করে দিতেন। কিন্তু চোখ দুটো ভেজা। নিজের ভালোবাসার মানুষকে হারানোর ভয় কাজ করছিল। অবশেষে আমরা হাসপাতালে পৌঁছে গেলাম। আর যাওয়ার পরে শুনলাম ভাবির বাবা মার স্পট ডেট হয়েছে। রাহুল ভাই এই কথা শুনে জিজ্ঞেস করলো, আমার মায়া কেমন আছে? অবস্থা ভালো বলা যায় না, আমরা চেষ্টা করছি। যা লাগে যত লাগে আমি দিব। আমার মায়াকে সুস্থ করে দিন প্লিজ। এটা বলেই রাহুল ভাই মাটিতে বসে পড়ল। পুরো 3 ঘন্টা অপারেশন চলল। এই সময়ের মধ্যে ভাবির ভাই ওই লোকটাকে পুলিশ দিয়ে ধরায়, এনকাউন্টার করে মারায়া ফেলছিল এইটুকু সময়ের ভিতরেই। তখন ওই খবর শোনার পরে রাহুল ভাই শুধু বলেছিল ওপরের দিকে তাকিয়ে, মা, পাপা, আমি আপনাদেরকে বাঁচাতে পারলাম না, তবে ন্যায় বিচার করার চেষ্টা করেছি। ভাইয়ের চোখ ভর্তি পানি ছিল। মায়া ভাবির মা বাবা অনেক সম্মান করতেন রাহুল ভাই। অপারেশন শেষ হলো। প্রায় 4 ঘন্টা ভাবিকে আইসিইউতে রাখা হয়েছিল। সেই সময়গুলো রাহুল ভাই ঠায় দাঁড়িয়েছিল। আইসিইউ রুমের বাইরে সারা দিন ভাই এত খাটাখাটুনি করতেন, তবুও তাকে এরকম বিধ্বস্ত কখনো দেখা যেত না। সেদিন যেমন দেখা যাচ্ছিল। সারাটা রাতেই ভাই না খেয়েছিলেন। অনেক চেষ্টা করেও তাকে কিছু খাওয়াতে পারিনি আমরা কেউ। যদিও কারোই মনে ছিল না কিছু খাওয়ার, মনের মধ্যে ঝড় বইছিল আমাদের। এরপর ভোর হয়ে আসতে শুরু হলো। ডাক্তার ভিজিটে আসলেন মায়া ভাবিকে দেখতে। আমরা সবাই গেটের বাইরে শুধু ভেতরে কি হচ্ছে সেটা জানার আশায় ব্যাকুল হয়েছিলাম। ডাক্তার যখন ভেতরে ছিলেন তখন আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম একটা সুখবর শোনার আশায়। কারণ আর কোনো রকম দুঃখ নিতে পারছিলাম না আমরা কেউ, বিশেষ করে রাহুল ভাই। তার মা বাবা তো তাকে সেই ছোটবেলায় রেখে মারা গিয়েছিলেন।
তারপর যাদের বাবা মা বলেছিল তারা দুজনও এক নিমিষেই তাকে আবার অনাথ হয়ে গিয়েছিল। এবার শুধু রাহুল ভাইয়ের সুখ বলতে রইল তার ভালোবাসার মানুষ, যাকে ছাড়া রাহুল ভাই অপরিপূর্ণ। আমাদের সবার মনের একটাই কথা ছিল। এসব ভাবতে ভাবতেই কিছুক্ষণ পরে ডাক্তার বাইরে বেরিয়ে এলেন। ডাক্তারকে দেখেই আবির ভাই জিজ্ঞেস করলেন, ডক্টর, ভাবির কি অবস্থা? আপনারা সবাই একবার দেখা করে নিন, তারাতে বেশি সময় নেই। কথাটা শুনেই রাহুল ভাই মাটিতে বসে পড়লেন আর হতভম্ব হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে রইলেন। আমাদের সবার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। মায়া ভাবির মতো একটা হাস্যোজ্জ্বল মেয়ে আমাদের মাঝে আর বেশি সময়ের জন্য নেই, এটা আমরা কেউ মেনে নিতে পারছিলাম না। রাহুল স্যার একদম নিস্তব্ধ হয়ে গেছে। তার কি বলা উচিত বা কি বলবে সেটা স্যার জানে না। সেই মুহূর্তে কেবিন থেকে একটা নার্স এসে ডাক্তারকে বলল, স্যার, পেশেন্ট তার আপনজনদেরকে দেখতে চাইছে, কি করব? যা করতে চাইছে করতে দাও, আটকিও না। আবির দরজার ওপাশ থেকে কথা বলতে বলতে এসে সোফায় বসে বাকি কথা বললেন। আবির আর কথাগুলো বলতে পারছে না, মনটা খুব ভারী হয়ে গিয়েছে। তাই টুনিকে বলল, টুনি, কথাগুলো তুই শেষ কর, আমি আর পাচ্ছি না। বলেই আবির উঠে চলে গেল। তারপর টুনি আবার শুরু করলো। তারপর আমরা সবাই মিলে কেবিনে গেলাম। সবার প্রথমে রাহুল ভাই সামনে গেলেন। রাহুল ভাই গিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়া ভাবির দিকে। চোখগুলো লাল রঙের হয়ে গেছে। মায়া ভাবির চোখ দিয়েও পানি পড়ছে। কে কাকে কি বলবে কিছুই বুঝতে পারছে না। মায়া ভাবি তখন রাহুল ভাইয়ের হাতের উপর হাত রাখলো। তার হাতের প্রচুর পরিমাণ ক্ষত, ফর্সা হাতে লাল জখমে ভরা। তারপর ভাবি বলল, রাহুল। রাহুল অন্যদিকে তাকিয়ে আছে। রাইসার আব্বু, এদিকে তাকাও। রাহুল আর মায়ার মেয়ের নাম রাইসা রাখতে চেয়েছিল, কিন্তু রাহুল ভাইয়া কিছুই বলছে না। কথাগুলো বলতে গিয়ে মায়া ভাবির গলা ধরে আসছিল, কিন্তু রাহুল ভাই তখনও কিছু বলছে না, শুধু তাকিয়েছিল ভাবির দিকে। রাইসার আব্বু, শোনো, আমার একটা রাইসা চাই। তুমি তোমার খেয়াল রেখো, আর কখনো আমাকে মনে করে কেঁদো না। আমি থাকবো না তো কি হয়েছে, আমার স্মৃতি তো আছে। একটা বিয়ে করো আমার জন্য, আর শোনো, তাকে অনেক ভালোবেসো। তুমি সুখে থাকবে অনেক, প্লিজ। ঝুনু খালা চোখের পানি মুছতে মুছতে বলল, তুমি এসব কেন বলছো মামুনি? কিচ্ছু হবে না তোমার, আমরা আছি না। খালা, ও কথা বলছে না কেন? ওকে কথা বলতে বলেন। ওকে একবার আমায় জড়িয়ে ধরবে না? ও এভাবে তাকিয়ে আছে কেন আমার দিকে? রাহুল, কথা বলো না একটু, প্লিজ রাহুল। ভাবি কান্না করতে করতে তার কথাগুলো বলছে। বেশ কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছিল। ভাই, একটু কথা বলেন, ভাবি কতবার ডাকতেছে, এভাবে চুপ করে থাকবেন না। বাবা, মায়ামণি কান্না করছে, আপনার মায়ামণি একটাবার কথা বলেন। আমায় একা ফেলে চলে যাবে? তোমার পাগলকে রেখে চলে যাবে? আমার ভালোবাসা তোমার কাছে কিছুই ছিল না? রাহুল, একটাবার আমায় জড়িয়ে ধরো, জাস্ট একটাবার। তোমার ওই টাইট হাতটা শেষবারের মতো পেতে খুব ইচ্ছে হচ্ছে। ভাবি উঠতে চেষ্টা করে, তখন আমি ভাবিকে উঠিয়ে দেই, আর রাহুল ভাই তাকে জড়িয়ে ধরে। পাগলের মতো জাস্ট জাপটে ধরছিল, একদম অন্তরে ঢুকিয়ে ফেলতে চেষ্টা করছে যেন। ভাবির চুলগুলো সব ভাইয়ার বারবার হাতাচ্ছিল, আর কেঁদে কেঁদে দুজনেই গা ভাসাচ্ছে। অনেকক্ষণ এভাবেই ভাবিকে ধরে রেখেছে ভাইয়া। আমরা সবাই কান্না করছিলাম। এরকম এক দৃশ্য দেখে নিজেকে স্বাভাবিক রাখা কারো পক্ষেই সম্ভব ছিল না। মায়া, তুমি জানো তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। আমি যে বেঁচে থেকেও মরে যাব। প্লিজ মায়া, আমাকে একা ফেলে যেও না। আমাকে এত বড় সাজা দিও না। তুমি ছাড়া তো রাহুল অপূর্ণ। মায়া আছে তো রাহুল আছে, মায়া নেই তো রাহুলও নেই। তোমাকে দিয়ে আমার শুরু, আর তোমাকে দিয়েই আমার শেষ। আল্লাহর কাছে তো আমার একটাই চাওয়া মায়া, যখন থেকে তোমার সাথে পরিচয় হয়েছিল, যে তুমি আর আমি যেন একসাথে অনেক সুখে থাকতে পারি। মায়া কান্না করতে করতে বলল, আমিও পারবো না তোমায় ছাড়া থাকতে। আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? আমার সব তুমি রাহুল। তোমার থেকে দূরে আমি যেতে চাই না। আমি মরতে চাই না। আমি মরতে চাই না। আমি তোমায় কোথাও যেতে দিব না, কোথাও না। তুমি আমার আর আমার কাছেই থাকবে। মায়া, আমাকে একা করে দিও না। আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব মায়া।
আমি এত বড় কষ্ট সহ্য করতে পারবো না। আবির, ঝুনু খালা আর টুনির দিকে তাকিয়ে মায়া বলল, আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন প্লিজ। জানা অজানায় অনেক ভুল ভ্রান্তি করেছি। না ভাবি, আপনি অনেক লক্ষ্মী একটা মেয়ে, আমরা আপনাকে অনেক সম্মান করি। ঝুনু খালা, রাহুলের জন্য একটা পরীর মতো মেয়ে এনে দেবেন। আমার রাহুলকে যেন অনেক ভালোবাসা দিয়ে আগলে রাখে। ওকে বিয়ে করানোর দায়িত্ব কিন্তু আপনাদের সবার। আমার সবচেয়ে প্রিয় জিনিস রেখে যাচ্ছি আপনাদের কাছে, ওকে দেখে রাখবেন। আমি চলে যাওয়ার পরেও ওর অনেক কষ্ট হবে, অনেক পাগলামিও করবে, কিন্তু প্লিজ আপনারা ওকে সামলিয়ে নেবেন। মায়া, উইল ইউ স্টপ দিস মায়া? ভেবেছিলাম বিয়ের পর খুব করে ভালোবাসা দিব আমার রাহুলকে, কিন্তু দেখো আমাদের ভাগ্য কেমন একটা খেলা খেললো আমাদের সাথে। আমি তোমার স্ত্রী হওয়ার আগেই চলে যেতে হচ্ছে। আমার বউ কেউ হলে মায়াই হবে, আর কেউ হবে না, কখনোই না। আই লাভ ইউ আ লট, প্লিজ ডোন্ট লিভ মি। আমিও তোমার সাথে চলে যাব মায়া। এই দুনিয়াতে আমার আর কোনো কাজ নেই। রাহুল, ভুলেও না এ কথা মাথায় এনো না। আমি মারা যাওয়ার পরে তোমার নিজ হাতে আমার খাটোলা নিয়ে কবরস্থানে যাওয়া লাগবে। এটাই আমার লাস্ট উইশ। পূর্ণ করবে না তুমি? রাহুল কান্না করতে করতে বলল। এই আশাটা পূরণ করতে গিয়েছে রাহুলের বুকে রক্তক্ষরণ হচ্ছে খুব। এই ব্যথাটা যে সহ্য করার ক্ষমতা নেই রাহুল ভাইয়ার, তা হয়তোবা মায়া বুঝতে পারছে না। তারপর মায়া আবার বলল, কাঁদবে না একদম, আর ঠিকমতো খাওয়া দাওয়া করবে, নিজের খেয়াল রাখবে, কিন্তু তবুও আমার কাছে নিজে থেকে আসার চেষ্টা করবে না। তোমাকে ছাড়া আমি পারবো না মায়া, তুমি কেন বুঝছো না? মায়াকে ছাড়া ও রাহুল। রাহুলের কথা শেষ করার আগেই মায়ের বুকের উপর মাথা রেখেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মায়া, মায়া, মায়া প্লিজ কথা বলো। আমার মায়া কথা বলছে না কেন? মায়া, তোমার কথা না শুনে আমি তো একটানা 3 ঘন্টাও থাকতে পারি না। মায়া, মায়া, তোমাকে তো অনেক কিছু বলার ছিল। কতটা ভালোবাসি তা ঠিকভাবে আমি প্রকাশত্ব করতে পারিনি। মায়া, তুমি আমার অন্তর, তুমি আমার রুহ। তুমি আমাকে সবসময় বলতে না আমি তোমাকে ভালোবেসে কিছু ডাকি না কেন? বাসর রাতে ডাকবো বলে ডাকতাম না। মায়া, ওঠো না প্লিজ, প্লিজ মায়া। আমার তো কথাগুলো শেষ হয়নি, আরো অনেক কথা জমে আছে। আমি সহ্য করতে পারছি না। এত একা করে দিয়ে যেও না তোমার রাহুলকে। আমার পথ চলার জন্য শুধু আমার মায়াকেই চাই। সবাই তখন কান্না করছিল, খুব কান্না করছিল। মায়ার অকালে মারা যাওয়া আর রাহুল ভাইয়ার এই অবস্থায়। তখন আবির বলল, স্যার, ভাবি আর নেই, আপনি প্লিজ নিজেকে কন্ট্রোল করুন। স্যার প্লিজ শান্ত হন। দেখো আবির, তোমার ভাবি কথা বলে না। টুনি, তোর ভাবিকে উঠতে বল। খালা কিছু বলেন না, আমি পারছি না। স্যার আপনি আমার সাথে চলেন। তারপর অনেক কষ্টে রাহুলকে নিয়ে বাইরে গেলেন আবির। মায়া রাহুলকে যেভাবে যা বলে গেছে উনি সব সঠিকভাবে করেছিলেন। কবরটাও নিজের হাতে দিয়েছেন। সেন্সলেস হয়ে যায় কবরস্থানে। আবির তখন তাকে বাসায় না নিয়ে হসপিটালে নিয়ে যায়, আর ডাক্তার বললেন, রাহুল নিড রেস্ট, ডোন্ট ওয়ারি। ওকে ডক্টর। এভাবে পরদিন সকাল হয়ে আসলো। রাহুল কোথায় গেছে কেউ জানে না। সবাই মিলে খোঁজা শুরু করলো। এরপর রাহুলের পিএ শম্পা ফোন করে বলল, স্যার অ্যাক্সিডেন্ট হয়েছে। ও রাস্তায় দেখে তাকে স্কায়ারে অ্যাডমিট করেছে। রাহুলের অপারেশন চলল 5 ঘন্টা। অপারেশন শেষে ডাক্তার বলল, পেশেন্ট কোনো কারণে হয়তো আর ফিরে আসতে চায় না। অনেক ক্রিটিক্যাল ছিল অপারেশনটা, উনি বেঁচে গেছেন। এখন জ্ঞান ফিরে আসলে নিশ্চিত হওয়া যাবে, না হলে উনি কোমায় চলে যাবেন। এরপর প্রায় 1 মাস পরে রাহুলের জ্ঞান আসলো। আসার পরে রাহুল সব ভুলে গেছিল, প্রায় 2 বছরের সবকিছু। মায়ার স্মৃতি তো মনে আছে, কিন্তু এর পরের সেই কঠিন আর ভয়াবহ অতীত মনে নেই। ডাক্তার বলে দিলেন রাহুলকে পুরনো কিছু মনে করাতে চেষ্টা না করার। এখন এগুলো করতে চাইলে তার ব্রেইনে চাপ পড়বে, আর সেটা উনি নিতে পারবে না। আর তার জন্য অন্ততপক্ষে 1 বছর সময় নিতে হবে। এরপর আমরা প্রায় 2 মাস পর্যন্ত এটা সেটা বলে রাহুলকে বাসার সবাই বুঝিয়েছে, কিন্তু এটা আর সম্ভব হচ্ছিল না।
পরে শম্পা আপু একটা প্রস্তাব দিল যে উনি নিজের সার্জারি করে ফেলবে মায়ার মতো রাহুলের জন্য, কারণ উনি রাহুলকে ভালোবাসতো। প্রথমে আমরা সবাই না করি, কিন্তু পরে আর উপায় না পেয়ে আবির আর ঝনু খালা মিলে ঠিক করলো শম্পার কথাই হবে, কারণ রাহুলের হয়তো বুঝে যাচ্ছে এমনিতেও রাহুল মায়ার পায়ের হাঁটাতেও বুঝতে পারতেন এবং চোখ বন্ধ থাকা অবস্থাতেও বলতে পারতেন মায়া সামনে আসলে। আর শম্পা তার থেকে পুরো আলাদা ধরনের ছিল। উপায় না পেয়ে তার কথাতেও সবাই রাজি ছিলাম। এর ঠিক 5 দিন পরে অপারেশন। এমন সময় আবির চুমকিকে দেখেছে। দেখে আবির চুমকির পুরো খোঁজ খবর নিয়েছে এবং চুমকিকে বাসায় নিয়ে আসে। রাহুল মায়াকে রুহু বলতেন আগে, কারণ তার পরিচয় যখন 1 বছর তখন রাহুল মায়াকে অন্তর বা রুহু নামেই ডাকতেন, আর চুমকিরও নামও রুহি। সব মিলিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত। রুহির চোখ ভরা পানি। খুবই কষ্ট লেগেছে এরকম ভালোবাসার এরকম একটা মর্মান্তিক পরিণতি শুনে। রুহি তো নিজ জীবনে ভালোবাসা পায়নি, পতিতাদের জীবনে ভালোবাসা আসেও না, কিন্তু যেই মানুষটা নিজের ভালোবাসার মানুষকে এত বেশি ভালোবাসতেন তাকে স্বাভাবিক করার জন্য রুহি মনস্থির করলো সে নিজে থেকে যা পারবে, যা করার দরকার সবই করবে। আমাকে আপনারা যেভাবে বলবেন সেভাবেই সব হবে। থ্যাঙ্কস। ঝনু আর টুনিও খুব খুশি হলেন রুহির এমন প্রতিক্রিয়ার জন্য। প্রায় 2টো বাজে। এখন দুপুরের খাবারের সময় হয়ে গেল। রাহুলেরও কাজ শেষ। সবাই খেতে বসলো। রুহু, আমি খাইয়ে দিব তোমাকে। আচ্ছা। এরপর রাহুল রুহিকে আগে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিল। রুহির রুম পরিষ্কার করা হয়ে গিয়েছে। রুহু, তুমি এখন একটু ঘুমাও, তোমাকে রুমে দিয়ে আসি, চলো। আপনিও ঘুমাবেন একটু। আচ্ছা ঠিক আছে। তারপর রাহুল রুহিকে ওর রুমে নিয়ে গেল। রুহি রুমে দেখলো কি সুন্দর করে ডেকোরেশন করা, কি চমৎকার রুচি ছিল মায়ার। অসম্ভব রকমের ভালোবাসা দিয়ে প্রতিটা জিনিসপত্র যেন কিনেছিল মেয়েটা। রুহি রাহুল আর মায়ার কথাগুলো মনে করে খুব কষ্ট পাচ্ছে। ওর মনে কেন এত মায়া হচ্ছে রাহুল ছেলেটার জন্য সেটাও নিজেও বুঝতে পারছে না। শুধু মনটা বলছে এই ছেলেটার জীবনে এত কষ্ট প্রাপ্য না। তারপর নিজেকে নিজে রুহি আয়নায় দেখে বলছে, হ্যাঁ, আমি মায়া না। আমি কখনো মায়া হতেও পারবো না, জানি। আমি সত্যি হতেও চাই না। শুধু এই মানুষটাকে ভালো রাখতে চাই যতদিন না উনি সত্যিটা না জানে যে আমি তার মায়া না। তার মায়া তাকে চিরকালের জন্য ছেড়ে চলে গেছে। একটা ভালো লোক যার মনটা অবুঝ বাচ্চাদের মতো, তাকে আর কষ্ট পেতে দেব না। তাকে খুব খুব ভালো রাখবো। সন্ধ্যা গড়িয়ে রাত 8টা বেজে গেল। রুহিও আজ অনেক অনেক দিন পরে চিন্তামুক্ত আরামের একটা ঘুম দিয়েছে। সে উঠতে উঠতে তাই দেরি হয়ে গেল। ওঠার পরে হাত মুখ ধুয়ে নিচে চলে গেল। গিয়ে দেখলো বাসায় রাহুল নেই। শম্পা এসেছে রুহিকে দেখতে আর মায়ের ডেথ সার্টিফিকেটগুলো ঝুনু খালার কাছে দিতে। কিসের যেন একটা দরকারের জন্য এগুলো অফিসের কাছে লেগেছিল। তখন রুহিকে দেখে শম্পা বলল, আপনি দেখতে একদম মায়া ম্যাডামের মতো, তাই তো কপাল খুলে গেছে। না হলে আপনার মতো নিম্নমানের মেয়ের এরকম বাসে থাকার ভাগ্য কি আর হয়? রাহুল স্যারের মতো লোকের কাজের মানুষ হবার যোগ্যতা আপনার মতো মেয়ের নেই। তবে আমি একটা জিনিস চিন্তা করছি, একটা নষ্টামিকে কি সত্যিটা জানার পর রাহুল স্যার তার বাসায় আশ্রিত হবার পর্যন্ত জায়গা দিবে? শম্পা আপা, আপনি এভাবে কথা বলতেছেন কেন? উনি আসার পর থেকে আমাদের রাহুল ভাই হাসি খুশি থাকা শুরু করেছে। রাহুল ভাইয়ের খুশি থাকাটাই আমাদের জন্য সবচেয়ে জরুরি। হ্যাঁ, আমিও চাই স্যার ভালো থাকুক, বাট এমন নিম্নমানের মেয়ের সাথে অ্যাটলিস্ট স্যারকে মানায় না। একটা কথা বলি আপনাকে, আমি এখানে রাহুল সাহেবের বউ হতে আসিনি। উনি আমাকে আমার জায়গাটা থেকে তুলে এনেছেন তার মায়া ভেবে। আমি জানি আমি মায়া না, আর মায়া ম্যাডামের জায়গাটা আমি নিতেও চাই না। রাহুল সাহেব যখন সুস্থ হয়ে যাবেন তখন তাকে আমি নিজেই সত্যিটা জানিয়ে দেব। আমার মধ্যে তাকে নিয়ে কোনো স্বার্থ নেই, শুধু একটা ভালো মানুষ ভালো থাকবে আমি এটাই আশা করি। তাই আমাকে এসব উল্টাপাল্টা কিছু শোনালেও আমার মধ্যে কোনো কষ্ট বা কিছু হারানোর দুঃখ কাজ করবে না। শুধু শুধু আপনার মতো উচ্চ শ্রেণীর মানুষের প্রতি একটা অসম্মানের সৃষ্টি হবে, যেটা হয়তো না হলেই ভালো। রুহির কথা শুনে শম্পা রাগে ফুঁসতে ফুঁসতে টেবিলের উপরের কাগজপত্র রেখে চলে গেল। আর বের হবার সময় রাহুলকে দেখলো, দেখে সালাম দিয়ে চলে গেল। রাহুল আসার পরে ঝনু খালাকে জিজ্ঞেস করলো, শম্পা এভাবে কান্না করতে করতে চলে গেল কেন? কিছু সত্য কথা সহ্য হয়নি ওনার, তাই চলে গেছে। বাবা সাহেব, আপনি ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নেন। বৌমনিও মাত্র উঠলো। আচ্ছা খালা। রুহি, তুমি ঠিক আছো? আপনি ফ্রেশ হয়ে আসেন, আমরা খাওয়া শেষ করি। ওকে। তারপর রাতে খাওয়া দাওয়া শেষে রাহুল বলল, আমার মাথাটা একটু ব্যথা করতেছে। রুহি,
আমি রুমে গেলাম, তুমিও রেস্ট করো। রুহি সম্মতি দিয়ে নিজ ঘরে ঘুমোতে গেল। রাতে রুহি ভাবছিল কিভাবে রাহুলের মন মতো হয়ে চলবে। এসব ভাবতে ভাবতেই ও ঘুমিয়ে গেল। সকাল হলো। রুহি ভোরবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে সাজগোজ করলো, যেমনটা রাহুল পছন্দ করে। এরপর নিচে গিয়ে ঝুনু খালা ও টুনির কাছে রাহুল খাবারের বিভিন্ন রকম জিনিসপত্রের প্রতি পছন্দ অপছন্দ সম্পর্কে জেনে নিল, যেন কিছুতেই ওর কারণে রাহুলের কোনো প্রকারের কষ্ট না হয়। রাহুল প্রায় 9টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলো। রুহিকে দেখে গুড মর্নিং জানালো। বেশ ফুরফুরা লাগছে আজ রাহুলকে। রাতের ঘুমটা ভালো হয়েছে হয়তো। এতদিন পরে নিজের ভালোবাসার মানুষকে দেখছে নিজের সামনে। মন ভালো না থেকে উপায় কোথায়? নাস্তা বানানো শেষ। রাহুল আর রুহি খেতে বসছে। রুহি রাহুলকে খাবার বেড়ে দিচ্ছে, আর রাহুল রুহির দিকে দেখছে অপলক দৃষ্টিতে। তখন হঠাৎ রাহুলের চোখে পানি। কি যে একটা সুন্দর দৃশ্য টুনি আর ঝুনু খালা দেখে খুবই খুশি হচ্ছে। টুনু ঝুনু রুহির এরকম আচরণ দেখে নার্ভাস হয়ে টুনি বলল, ভাই দেখছেন, ভাবির আচরণ বেশ পরিবর্তন হয়েছে। ভাই এতদিন ওনার কাছে ছিল না, এজন্যই এমন হয়েছে। টুনি কথাটা কিন্তু এই জন্যই বলেছে যাতে মায়া আর রুহি দুজনের আচরণ যে বেশ আলাদা রাহুল যেন বোঝে না যায়। যেহেতু রুহি আর রাহুল এতদিন পরে একসাথে হয়েছে, তাই রাহুল আজ অফিসে না গিয়ে রুহিকে নিয়ে ঘুরতে যাবে। আগে সব সময় ওরা যখন অনেকদিন পর দেখা করত, তখন সারা দিন একসাথে সময় কাটাতো। নাস্তা খাওয়া শেষে রাহুল বলল, রুহি, রেডি হও। কোথাও যাবেন? হ্যাঁ। কোথায় যাব? আগে তৈরি হও, পরে বলছি। আর পিঙ্ক কালারের একটা শাড়িতে দেখতে চাই আমার সুন্দর পরীকে। আচ্ছা। ঝুনু খালা আর টুনি খুবই খুশি হয়েছে রাহুলকে সুখে দেখে। রাহুল আবারও নতুন জীবন শুরু করবে, এটা তো এদের দুজনেরই স্বপ্ন ছিল। তারপর রুহি খুব সুন্দর করেই তৈরি হয়ে আসলো, আর রাহুল ব্লু কালারের একটা শার্ট পরেছে, চুলগুলো স্পাইক করেছে, বেশ দেখাচ্ছে। রুহি যেন রাহুলকে দেখে খুব তৃপ্তি পাচ্ছে। ওকে দেখলে রুহির মধ্যে কি যেন একটা জাদুর মতো কাজ করছে। তখন রাহুল সামনে এসে রুহিকে বলল, কি দেখছো? কিচ্ছু না। তারপর রাহুল আর রুহি দুজনেই মিলে এয়ারপোর্টের পাশে একটা লেক আছে, যেটা রাহুলদের বাসা থেকে খুব বেশি দূরে না। ওরা রওনা দিল। গাড়িতে ওঠার পর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। রুহি আর রাহুল দুজনেই চুপ হয়ে আছে। রুহি গ্লাস খুলে বাইরের দিকে তাকিয়ে আছে, আর রাহুল কিছুক্ষণ পরে রেডিও অন করলো। রেডিওতে পুরোনো গান বেজে ওঠে। রুহি, তুমি ঠিক আছো? হুম। জায়গাটা সুন্দর না? খুব সুন্দর, একটা শান্তি লাগছে এখানে আসার পরে। রুহি, তোমাকে একটা কথা বলি। বলেন। না থাক, আজ না, অন্যদিন বলবো। এভাবে প্রায় 1 ঘন্টা পরে ওরা বাড়ি ফিরে এলো। এরপরে এভাবে দিন যেতে লাগলো। রুহির কোনো কিছুর কমতি হতে দেয় না রাহুল। রাহুলও খুব বেশি যত্ন করে রুহিকে। প্রায় 1 মাস পার হলো এরকম করেই। 1 মাস পরে রুহিকে আবারও সেম জায়গায় নিয়ে আসলো রাহুল। আজকেও আকাশটা মেঘলা, ঠিক সেদিনের মতোই। তারপর রাহুল বলল, তোমাকে কিছু বলার ছিল, যেটা সেদিন বলা আমার কাছে ঠিক মনে হয়নি। জি বলেন। জানো রুহি, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করতে হলে বা প্রমিস নিতে হলে এখানে নিয়ে আসতো আমার মায়া। আমার মায়া এই জায়গাটা খুব ভালোবাসতো, তাই এই জায়গাটার সাথে আমার এত বেশি অ্যাটাচমেন্ট কাজ করে। এটা বলেই রাহুলের চোখ বন্ধ করে নিল। তখন রাহুল চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়ল। রুহি প্রচুর ভয় পেয়ে গেল রাহুলের এমন কথা শুনে। ওর মুখে কোনো কথা আসছে না। এরকম একটা সিচুয়েশনে রুহির কি বা বলা উচিত, আর রাহুলই বা কিভাবে সব জানলো? রুহির মাথায় কিচ্ছু আসছে না। রুহির হাত পা ঠান্ডা হয়ে আসছে। তখন রাহুল আবার বলল, জানো রুহি, আমার মায়া খুব অভিমানী একটা মেয়ে ছিল। ওর মতো আহ্লাদি মেয়ে খুব কম হয়। ওর মনটা একদমই বাচ্চাদের মতো নিষ্পাপ ছিল, কখনো কারো খারাপ চিন্তা করতো না। আমি মায়াকে খুব বেশি ভালোবাসতাম, তাই এভাবে আমাকে ছেড়ে চলে গিয়েছে। রুহি ভয়ে ভয়ে প্রশ্ন করল, আপনি মানে কিভাবে জানলেন? রুহি, যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন আমি নেশায় ঘুরেছিলাম। তখন আমি তোমাকে আমার মায়া ভেবেছিলাম, মনে হয়েছিল তুমি আমার মায়া। কিন্তু যখন তোমাকে বাসায় আনলাম, এরপরে তোমার আচরণ, কথা বলা, এসব কিছুই আমার মনে হতো তুমি আমার মায়া না। কারণ মায়ার স্পর্শ আমি বুঝতাম, ও পাশে থাকলে আমি না দেখলেও বুঝতাম। কিন্তু কেন যেন তোমার কাছে থাকা আমার মনে ধরছিল না। যেদিনই আমি এসব ভাবছিলাম, কিন্তু কাউকে কিছুই বলিনি বা জিজ্ঞেসও করিনি,
কারণ আমি শিওর ছিলাম না কোনো ব্যাপারেই। এরপর সেদিন যখন শম্পা আসলো বাসায়, আমি সব শুনে ফেলেছিলাম। এরপর দেখলাম আমার মায়ের ডেথ সার্টিফিকেট সোফার উপরে রাখা ছিল। সেদিন সারা রাত আমি ঘুমাইনি। এরপর আমি ডাক্তারের কাছে কাউন্সিলিং শুরু করলাম। আস্তে আস্তে আমার সব মনে হলো। তারপর ধীরে সুস্থে আমি সবকিছু মেনে নিলাম যে হ্যাঁ, আমার মায়া আর নেই, ও চলে গেছে। তাই এখন আর কান্না করি না, কষ্ট পাই না। তাহলে আপনি এতদিন আমাকে কেন বাসায় রেখেছিলেন? আমার মায়া অসহায়দের পাশে দাঁড়িয়েছে সারা জীবন। মায়া অনেক ভালো একটা মানুষ ছিল, ও আমার হবু বউ ছিল। এই জন্য বলছি না, তোমার মতো মেয়েদের জন্য ও একটা কিছু করতে চেয়েছিল, কিন্তু সময় পাইনি। আমি যদি সেদিন তোমাকে না রাখতাম, তাহলে হয়তো তোমার আবারও ওই অন্ধকার দুনিয়ায় ফিরে যাওয়া লাগতো। আর আমি তা চাই না, আমার জন্য কারো জীবনটা আবারও নষ্ট হয়ে যাক। আমি এই কয়দিন তোমাকে কিছুই বলিনি, জিজ্ঞেসও করিনি। এর পেছনে শম্পা একটা বিশেষ ভূমিকা রেখেছে। আর শম্পা আমার খুবই কাবিল একটা এমপ্লয় ছিল বরাবর, যার কারণে আমি বুঝতাম ও আমাকে পছন্দ করে। এটা জানা সত্ত্বেও ওকে চাকরিতে রেখেছিলাম। কাল শম্পার বিয়ে হয়ে গিয়েছে। এখন আর কোনো ঝামেলা নেই আমার জীবনে। আমি শান্তিমতো আমার মায়াকে ভেবে বেঁচে থাকতে পারবো বাকি জীবন। আপনি আমাকে ভুল বুঝেননি তো? আমি আসলে... না, তোমাকে ভুল বুঝিনি। আর এখানে তোমার কোনো দোষও নেই। আবির, ঝুনুখালা আর টুনি আমার সুখের জন্যই এসব করেছে, সেটা আমি বুঝি। তুমি নিজেকে দোষারোপ করো না। রুহি মনে মনে ভাবছে উনি মায়াকে বড্ড বেশি ভালোবাসেন। রাহুলের কষ্ট মায়াকে ছাড়া রাহুল বাকি জীবন অতিক্রম করা লাগবে, এটা ভেবেই রুহির চোখ দিয়ে পানি পড়ছে। রুহি, তোমার আর মায়া সাজা লাগবে না। এরপর কিছুক্ষণ দুজনে নীরবতা পালন করলো। তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। রুহি আর রাহুল দুজনের অশ্রুসিক্ত নয়ন, কেউ কাউকে দেখছে না। তারা দুজনই তাকিয়ে আছে আকাশের পানে। দুজনের মনে দু ধরনের কষ্ট কাজ করছে, কিন্তু তারা একে অপরের জন্যও ব্যথিত। ভাগ্য যেন এক নিষ্ঠুর খেলা খেলছে তাদের সাথে। রুহির ইচ্ছে করছে রাহুলকে জড়িয়ে ধরতে আর রাহুলের সব কষ্ট নিজের মধ্যে নিয়ে নিতে, কিন্তু রুহি পারছে না। ওর তো অধিকার নেই, কারণ রাহুলের মতো একটা ছেলের পাশে দাঁড়ানোর মতো যে যোগ্যতা থাকা লাগে সেটাও হারিয়ে ফেলেছে। যেদিন ওই নষ্টপাড়ায় ওর পা রাখতে হয়েছিল, এখন নির্বাক হয়ে রাহুলের কষ্ট দেখা ছাড়া আর কোনো উপায় রুহির নেই। এভাবে প্রায় 20 মিনিট পর রাহুল বলল, চলো বাসায় যাই। রুহি কিচ্ছু বলল না, শুধু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সম্মতি দিল। এরপর বাসায় ফিরে গেল ওরা। টুনি রাহুল আর রুহিকে দেখা মাত্রই বলল, ভাবি, আপনি আর ভাইয়া তো ভিজে গেছেন পুরো, আমি টাওয়াল নিয়ে আসি। কিন্তু রাহুল তখন কিছু না বলেই ঘরে চলে এলো। এটা দেখে টুনি বলল, ভাবি, কিছু হয়েছে? আপনাদের এমন দেখাচ্ছে কেন? উনি সব জেনে গেছে। আমি মায়া না, আমি রুহি। এটা উনি আগেই, শম্পা যেদিন এসেছে সেদিন উনি সব জেনে গিয়েছিল। এটা বলেই রুহিও ওর ঘরের দিকে চলে গেল। রুহি রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল আর মাটিতে বসে পড়ল। আবহাওয়াটা বেশ খারাপ হয়ে যাচ্ছে বাইরে, সেটা দেখা যাচ্ছে, কিন্তু রুহির ভিতরে ঝড় কেউ দেখতে পাচ্ছে না। শরীরের যেন সব শক্তি হারিয়ে ফেলেছে রুহি। কেমন যেন লাগছে, হাত পা ভেঙে আসছে। শুধু রাহুলকে চোখের চাহনি, মুখে বলা কথাগুলো মনে পড়ছে বারবার। কখনো রুহি কারোর জন্য এমন অনুভব করেনি যেমনটা এখন রাহুলের জন্য অনুভব করছে, কিন্তু কেন এমন অনুভব হচ্ছে এটা রুহির আর বুঝতে বাকি নেই। রুহি বুঝে গিয়েছে রাহুলকেও ভালোবেসে ফেলেছে, তাই রাহুলের কষ্টে ওর কলিজা পুড়ে যাচ্ছে। রাহুলের চোখের পানি যেন রুহির অন্তরে গিয়ে লাগছে। বারবার এই জিনিসগুলো মনে পড়ছিল। আজকের এই দুনিয়াটা খুবই খারাপ লাগছে। রুহি জানে রাহুলের সাথে রুহির মিল কখনো সম্ভব না। আর রুহি মনে মনে ভেবেও রেখেছিল রাহুল সবকিছু জানার পরে এই বাড়ি ছেড়ে চলে যাবে। যেই আশ্রমে রুহির বোন থাকতো, রুহি ওখানেই চলে যাবে, কারণ এখন আর কোনো পিছুটান নেই। শুধু আছে কিছু মিষ্টি সুন্দর স্মৃতি যা রাহুল ওকে দিয়েছে। রুহি বাথরুমে গিয়ে অনেকক্ষণ কান্না করলো, নিজের মনকে শক্ত করলো, কারণ এখন যে ওর চলে যেতে হবে। তারপর বের হয়ে রুহি হালকা নীল একটা শাড়ি পরে নিল। চেহারাটা যে কত মলিন লাগছে, খুবই ক্লান্ত দেখাচ্ছে। ওদিকে রাহুলও ফ্রেশ হয়ে এসে বসে আছে রোলিং চেয়ারে। ঝড় ক্রমাগত বাড়ছে, এই কারণে বৃষ্টির ঝাপটা জানালা দিয়ে ভিতরে আসছে। রাহুল উঠে জানালা লাগিয়ে দিল। কাচের ভেতর দিয়ে ওপাশের ঝড় দেখছে রাহুল। এদিকে টুনি এই ব্যাপারটি ঝুনুখালা আর আবিরকে জানিয়ে দিল।
আর আবির রাহুলের বাসার দিকে রওনা দিল। সবাই যেন চিন্তায় পড়ে গেল যে এখন কি হবে। রুহি এই কয়দিনেই নিজের ভালো ব্যবহার আর গুণের মাধ্যমে সবার মনে নিজের জন্য একটা জায়গা করে নিয়েছে। রাহুল আর রুহি যেন এক হয়ে যায়, বাসায় সবাই এটাই চায়। এদিকে রুহি আস্তে আস্তে করে নিচে নেমে এলো। রাহুলের সাথে আর থাকার জন্য রুহির ঠিক হবে না। রাহুলকে ছেড়ে যেতে রুহির খুব কষ্ট লাগছে। আর যদি রাহুলকে দেখে তাহলে রুহির চাওয়া হবে না, কিন্তু মায়ের মতো চেহারা নিয়ে প্রতি মুহূর্তে রাহুলকে মায়ের কথা মনে করিয়ে রুহির থাকাটাও ঠিক হবে না। তাই বাইরের এই অবস্থা দেখেও রুহি কাউকে কিছু না বলেই বের হয়ে গেল আশ্রমের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা পরে আবির আসলো রাহুলের বাসায়। এসেই বলল, ঝুনু খালা, স্যার কোথায়? রাহুল বাবা তার রুমে। আর রুহি ভাবি কোথায়? মনে হয় তার ঘরে আছে। আচ্ছা, আমি স্যারের ঘরে যাই, তার সাথে দেখা করা দরকার। এটা বলে আবির উপরে উঠে রাহুলের রুমের দরজায় কড়া নাড়ল। রাহুল পেছনের দিকে না ঘুরেই বলল, ভেতরে আসতে পারো। স্যার, আমি। আবির বসো। স্যার প্লিজ, আপনি আমাদের ভুল বুঝবেন না। আমরা আপনার মেন্টাল টেস্ট এমন ছিল দেখে এই পদক্ষেপটা নিয়েছিলাম। আবার অন্যান্য কোম্পানিগুলো আপনার এই অসুস্থতাকে হাতিয়ার বানিয়ে আমাদের কোম্পানির সব ডিল নিতে পারত। অনেকেই এমন টেস্ট করেছিল। এসব কারণেই আমরা অসহায় হয়ে গিয়েছিলাম। আমি ডক্টরের সাথে কথা বলেছি, আর না বললেও আমি তোমাকে বিশ্বাস করি আবির। তোমরা আমার জন্যই এসব করেছিলে, আমি বুঝতে পারছি। যাই হোক, এখন আর কোনো সমস্যা নেই, সব ভুলে যাও। আমি রুহির নামে আমার উত্তরার মার্কেটটা করে দিতে চাচ্ছি। ওই মেয়েটা হাসি খুশি থাকলে আমার মনে হয় আমার মায়া ভালো আছে। ওর যেন কোনো কষ্ট না হয়, সেদিকে খেয়াল রেখো। স্যার, আপনার কি মনে হয় মেয়েটা এভাবে সুখে থাকবে? কথাটা শুনে রাহুল চমকিয়ে ওঠে। কি বলতে চাচ্ছ তুমি? স্যার, আপনি কি বুঝেন রুহি আপু আপনাকে অনেক বেশি ভালোবাসে? কিছুদিন আগে যখন আপনার জ্বর ছিল, উনি না খেয়ে সারা দিন রাত আপনার সেবায় ব্যস্ত ছিল। এগুলো কি উনি মায়া হিসেবে করেছে? এগুলো কি একটা মানুষ নাটক করতে পারে? আর যদি করেও, তবে কি এভাবে কেউ এতদিন নাটক করতে পারে? রাহুল চুপ করে আছে। স্যার, আপনি যদি সত্যি চান যে রুহি আপু খুশি থাকুক, তাহলে ওনাকে আমার ভাবি বানিয়ে ফেলেন। উনি আপনার টাকা বা আপনার রূপকে ভালোবাসেননি, উনি ভালোবাসে আপনার মনকে। আর মায়া ভাবিও চাইতেন আপনি ভালো কোনো মেয়েকে বিয়ে করে জীবনে সুখী হবেন। আর একটা কথা কি স্যার, ভাবির চারিত্রিক দিক থেকে এখনো পবিত্র আছেন। আমি তার ব্যাপারে সব খোঁজ নিয়েছিলাম আগেই। আমি আপনাকে এভাবে সব বলতাম না, কিন্তু আজ না বললে পরে আর বলা হতো না। এমন সময় টুনি দৌড়ে এসে রাহুলকে বলল, ভাইয়া ভাইয়া, ভাবি বাসায় নেই। এই অবস্থায় উনি কোথায় যেন চলে গিয়েছে। মানে, তুই ভালো মতো দেখেছিস? জি ভাইয়া, আপনি প্লিজ ভাবিকে খুঁজে বের করেন। তার অবস্থা খুবই বিধ্বস্ত হয়ে গিয়েছিল। আবির চলো, রুহিকে খুঁজতে হবে। এরপর ওরা বেরিয়ে পড়ল। রাহুল টেনশন বেড়ে গেল। অনেক সময় খোঁজার পরেও যখন রুহিকে পেল না, তখন ও রুহির আশ্রমে চলে গেল। এই আশ্রমের প্রতি রুহির একটা টান আছে, এটা রাহুল জানে। আশ্রমে গিয়ে রাহুল দেখলো রুহি ওখানেই আছে। রুহি একটা ছোট্ট বাচ্চার কান্না থামাচ্ছিল। কি অপরূপ লাগছে ওকে দেখতে। দেখে যেন রাহুলের স্বস্তি ফিরে এলো। তখন রাহুল ডাক দিল, রুহি। রাহুলের ডাক শুনেই রুহির চোখ বড় হয়ে গেল এবং অবাক হলো রাহুলকে দেখে। রাহুল একেবারে ভিজে গেছে পুরোপুরি, কেমন ক্লান্ত দেখাচ্ছে ওকে। রুহি বাচ্চাকে অন্য একজনের কোলে দিয়ে এসে রাহুলকে বলল, আপনি এখানে কি করছেন? এখানে কেন এসেছেন? তুমি এখানে কেন এসেছো? আমি আর আপনাকে কষ্ট দিতে চাই না, আপনি প্লিজ চলে যান। কথাগুলো বলতে রুহির খুব কষ্ট হচ্ছে, তাই নিচের দিকে তাকিয়ে কান্না করতে করতে কথাগুলো বলে ফেলে রুহি। একবার কষ্ট পেয়েছি, আবারও কষ্ট দিবে আমাকে? রুহি, আমাকে রেখে চলে যাবে? রুহি তখন রাহুলের দিকে তাকিয়েই রইল, কিন্তু মুখে কিচ্ছু বলছে না। রাহুল আবার বলল, তুমি আমাকে ভালোবাসো রুহি, আমি জানি। আমাকে রেখে তাহলে কেন চলে যাচ্ছ? আমি আপনার যোগ্য না। আমার মতো মেয়েদের জীবন কারো বউ হবার অধিকার নেই। আমরা শুধুই ভোগ্যপণ্য, কারো স্ত্রী হবার মতো সৌভাগ্য আমাদের নেই। রুহি, মানুষের মনের চেয়ে বড় শরীর না। আর আমি তোমাকে ওইভাবে কখনো বিচার করিনি। যখন শুনেছিলাম আমার মায়া এক দুর্ঘটনার কারণে নষ্ট পাড়ায় আটকা পড়েছে, তখন আমি একটাবারও চিন্তা করিনি যে আমার মায়া হয়তো নষ্ট হয়ে গেছে। তাহলে তোমাকে কেন এমন ভাববো? মনের পবিত্রতা অনেক বড় রুহি, এটা সবার থাকা দরকার। আর আমি জানি তুমি কারোর সাথে কখনো কিছু করনি, আর যদি করতেও তবুও তুমি আমার কাছে এমনই থাকতে।
রুহি এবার কান্না আর যেন চেপে রাখতে পারছে না। রাহুল আবার বলল, আমাকে ছেড়ে গেলে কষ্ট তো একা তুমি না, আমিও পাবো। কারণ তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো। জানো রুহি, আমি কয়েক ঘন্টা আগেও এই জিনিসটা বুঝতে পারছিলাম না। তুমি যখন চলে গেলা তখন আমি বুঝলাম যে আমার বেঁচে থাকার জন্যে রুহিকে লাগবে। আমি অনেক কষ্টে মায়াকে ছাড়া থাকার অভ্যাস করেছি, কিন্তু এখন আবার তোমাকে ছাড়া। রুহি এবার আর একটা কথাও রাহুলকে বলতে দিল না, সাথে সাথেই রাহুলকে জড়িয়ে ধরলো। রাহুলও রুহিকে চেপে ধরলো। দুটো পিপাসায় কাতর আত্মা যেন নিজের অমৃত খুঁজে পেয়েছে। তাদের অপ্রকাশিত ভালোবাসা আজ সফল হয়েছে। সেই রাতেই রুহিকে বিয়ে করে একবারে বাসায় ফিরেছি। রুহি আর রাহুল দুইজন দুইজনের মাধ্যমে পূর্ণতা পেয়েছে তাদের ভালোবাসার। এরপর ওদের সব দুঃখ কষ্ট শেষ হয়ে নতুন জীবনের পথে ওরা একে অপরের হাত ধরে চলতে শুরু করলো। বিশেষ দ্রষ্টব্য, সম্পূর্ণ কাহিনী কাল্পনিক। বাস্তবে রুহিদের জীবন সুন্দরভাবে শেষ হয় না। তবে আমরা যদি পারি তাহলে তাদের পাশে দাঁড়ানো উচিত। কারণ আমার মনে হয় না কোনো মেয়ে নিজের স্বইচ্ছায় এসব কাজ করে। তাই আমাদের উচিত তাদের সাহায্য করা, অন্তত মনুষ্যত্বের জন্য হলেও। প্রতিদিন ভালোবাসায় নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।